हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स मंत्रा। तो आज के क्लास 11 WBCHSE বা বেঙ্গল মিডিয়ামের জন্য সেমিস্টার 2 এর পদার্থের স্থিতিস্থাপক ধর্মটা আমরা স্টার্ট করব। পার্ট ওয়াইজ পরপর করে যাব। আজকে পড়ব ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টে কি আছে, বেসিক্যালি আমরা পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপকতা জিনিসটা কি সেইটা নিয়ে বেসিক আলোচনাগুলো করে আমরা পড়ব হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি, ইয়ং গুণাঙ্ক, আয়তন পীড়ন, আয়তন বিকৃতি গুণাঙ্ক, ক্লিন্টন পীড়ন, ক্লিন্টন বিকৃতি, ক্লিন্টন দৃঢ়তা গুণাঙ্ক। এই জিনিস পর্যন্ত আমি একটা পার্ট রেখেছি। ভিডিও লেন্দি হতে পারে, কিছু করার নেই, সিলেবাস টানার জন্য ভিডিও লেন্দি করতেই হবে। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস। যারা মহাকর্ষ চ্যাপ্টার করিসনি তারা ইউটিউবে গিয়ে সার্চ দে, অটোমেটিক পেয়ে যাবি। পুরো প্লেলিস্ট ওইখানে রেডি করা আছে, পরপর পেয়ে যাবে। আবার এই আমাদের পদার্থের স্থিতিস্থাপক ধর্ম হয়ে যাওয়ার পরে আমি এর আবার অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে দেবো। অ্যাসাইনমেন্ট মিনস কোয়েশ্চেন, যে কোন কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোকে করতে হবে। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। তো চল দেরি না করে ক্লাস স্টার্ট করি। পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। স্থিতিস্থাপকতা পড়েছিস ক্লাস 9-এ, সেম জিনিস আবার পড়তে হবে, আরও ডিটেলসে পড়বো। সেখানে যা যা পড়েছিস সেখানে আরও বেশি পড়তে হবে। সেখানে যেমন পয়জনের অনুপাত পড়িনিস, এখানে পড়তে হবে। নতুন নতুন জিনিস, অনেক জিনিস পড়তে হবে। পদার্থের স্থিতিস্থাপক ধর্ম মানে কি? ধর আমরা যে ফোর্স দিই যে কোনো একটা বস্তুকে, কেন বল দিই, কেন বল প্রয়োগ করি আমরা? তাকে ডিফর্ম করার জন্যে। ভুলভাল বকিনি, এমনি ভুলভাল বকিস। তাকে ডিফর্ম করার জন্য, এটাকে বলে বিকৃতি সৃষ্টিকারী বল। কি? বিকৃতি সৃষ্টিকারী বল। ধর আমি প্রেসার দিচ্ছি এর উপর, এটা তো প্রেসার এখন হবে না, এর একক ক্ষেত্রফলের উপরে যখন ফোর্সটা অ্যাপ্লাই হয় তখন কি হয়ে যায়? চাপ। আমি এর উপর ফোর্স দিচ্ছি মানে কি? একে দোমড়াতে চাই, আমি দুমড়ে মুচড়ে দিতে চাই, ডিফর্ম করতে চাই, ভাঙতে চাই, মানে বিকৃতি সৃষ্টি করতে চাই। তুই যাকে ফোর্স দিচ্ছিস, তুই কেন মারছিস, এরকম ঘুষি কেন মারতে যাচ্ছিস? তাকে ডিফর্ম করতে চাইছিস, বিকৃতি সৃষ্টি করতে চাইছিস। বিকৃতি সৃষ্টিকারী বলের জন্য স্থিতিস্থাপকতা হয়। স্থিতিস্থাপক ধর্ম কি? এটা কঠিনের মধ্যে স্থিতিস্থাপকতা একটা ধর্ম। কি? প্রপার্টি। কি কিরকম প্রপার্টি? না, যে পদার্থের মধ্যে অণুগুলো আছে, এগুলো হচ্ছে অণু। এই যে এখানে একটা বক্স মতন এঁকেছি, এটা একটা পদার্থের অণু, এগুলো হচ্ছে অণু। এই অণুগুলো আন্তরাণবিক আকর্ষণ বলের জন্য কি আছে? তারা একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আছে, এটা একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আছে। এখন তুই যখন একে ফোর্স দিবি, ভাব একটা, এইগুলো যেন একটা স্প্রিং এর দ্বারা যুক্ত আছে। কিসের দ্বারা? স্প্রিং এর দ্বারা। মানে এরকম ভাবা হয়েছে যে এরকম একটা স্প্রিং এর দ্বারা যুক্ত আছে। যখন তুই ফোর্স দিচ্ছিস, এরা পিছন দিকে যাচ্ছে, বাড়ছে। মানে ধর স্প্রিং ফোর্স পড়েছিলাম তো, স্প্রিং বল। তুই যখন একে ফোর্স দিচ্ছিস, এখান থেকে হাইস্ট আছে, একে যখন বল প্রয়োগ করছিস, এ কি হবে? বাড়তে থাকবে। এ হচ্ছে বাড়তে থাকবে, একটু বাড়লো। এইটা হচ্ছে বিকৃতি সৃষ্টিকারী বল। যখন এই ফোর্সটাকে রিমুভ করে দিবি, এটা কি? বাহ্যিক বল। বাহ্যিক কিরকম বল? বিকৃতি সৃষ্টি করার জন্যই আমি দিচ্ছি। এই বলটাকে যখন আমি অপসারিত করে দেবো, মানে কি? আফটার রিমুভাল অফ এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল নেট ফোর্স, এই বিকৃতি সৃষ্টিকারী বলটাকে যদি আমি রিমুভ করে দিই, দেন the body tries to regain its previous position। যখনই এই বলটাকে অপসারিত করে দিবি, ও আবার পুনরায় কি হবে? তার আগেকার জায়গায় ফিরে আসতে চাইবে। আসতে চাইবে না। এই যে কেন যেতে চাইছে, তার মানে ওর মধ্যে নিশ্চয়ই একটা প্রত্যাবর্তক বল কাজ করছে, ইন্টারনাল। এটা হচ্ছে ওর ধর্ম। এই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপক ধর্ম।
previous position due to a restoring force এই রিস্টোরিং ফোর্সকে কি বলে? প্রত্যানয়ক বল। this property is known as elasticity। স্থিতিস্থাপকতা হচ্ছে এটা, মানে যখনই তুই বিকৃতি সৃষ্টিকারী বলটাকে সরিয়ে নিবি, বডিটা অটোমেটিক তার পুনরায় সেম জায়গায় আসতে চাইবে। কিন্তু এটা যেতেও পারে, নাও যেতে পারে, ডিপেন্ডিং আপন দা বডি। কোথায় গেল রে? বডি যেতেও পারে, নাও যেতে পারে। যদি এক্স্যাক্ট সেম জায়গায় খুব সামান্য বল প্রয়োগ করলে বা বেশি বল প্রয়োগ করলেও যদি আবার পুনরায় সেম জায়গায় ফিরে যায়, তখন তাদেরকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। একদম সেম জায়গায় নাও ফিরে যেতে পারে। যারা স্থিতিস্থাপকতা দেখায় তাদেরকে কি বলবো? স্থিতিস্থাপক বস্তু। মনে কর একটু ফোর্স দিলি, সঙ্গে সঙ্গে বিকৃতি হয়ে গেল, মানে আর পুনরায় সেম জায়গায় ফিরে যাচ্ছে না, তাদেরকে কি বলবো? অল্প একটু যাচ্ছে, তাকে বলবো আংশিক স্থিতিস্থাপক বস্তু বলবো। আর যদি একদমই ফিরে না যায়, তাকে বলবো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বা দৃঢ় বস্তু কি? যাকে একটু ফোর্স দিলে, অনেক ফোর্স দিয়ে তবে কি হয়? ডিফর্ম হয়। বাস্তবে এরকম পূর্ণ দৃঢ় বস্তু নেই, কারণ তুই ভাবছিস দেওয়াল বা কংক্রিট গুলোকে আমরা কি ধরে নিই? পূর্ণ দৃঢ় বস্তু। গম্বুজ নিয়ে এসে দুঘা মার, এক্ষুনি ভেঙে চলে যাবে। যাদের পূর্ণ দৃঢ় বস্তুর আবার একটা মানে প্রপার ডেফিনেশন আছে, ভর কেন্দ্রটার পরিবর্তন হবে না। যতই বাইরে থেকে বিকৃতি সৃষ্টিকারী বল দিস, তার ভর কেন্দ্রের অবস্থান চেঞ্জ হবে না। সেরকম আমরা বস্তুকে আমরা কি বলবো? পূর্ণ দৃঢ় বস্তু। বডি ভেঙে যাবে তবু ঠিক আছে, কিন্তু তার ভর কেন্দ্রের চেঞ্জ হবে না, তাকে বলবো পূর্ণ দৃঢ় বস্তু। এখন যখন দেখা হলো যে এই যে বস্তুগুলোকে, এই যে অণুগুলো আন্তরাণবিক আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে, যখনই এদেরকে ফোর্স দিবি, এদেরকে ডিফর্ম করতে চাইছিস, বিকৃতি সৃষ্টিকারী বল দিতে চাইছিস, তাকে সরিয়ে নিলেই ওরা আবার পুনরায় সেম জায়গায় ফিরে আসতে চায়। তাহলে এখানে যে বলটা কাজ করছে, বাহ্যিক বিকৃতি সৃষ্টিকারী বল না প্রত্যানয়ক বল? প্রত্যানয়ক বল। ফিরিয়ে আনছে কে? এই যে পুরো ইলাস্টিসিটির জন্য, স্থিতিস্থাপকতার জন্য দায়ী কে? প্রত্যানয়ক বল। ওই তো ফিরিয়ে নিয়ে আসছে, ওটাকে বলবো আমরা অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক ধর্মের জন্য দায়ী হচ্ছে প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক বলটা কে ডেভেলপ করে? অণুরা নিজে। ওটা ওদের নিজের সহজাত প্রবৃত্তি। তোর মধ্যেও প্রত্যানয়ক বল আছে, আবার এক্সটার্নাল ফোর্সও আছে, বাহ্যিক বলও আছে। বাহ্যিক মানে বিকৃতি সৃষ্টিকারী বল। আচ্ছা তুই তাহলে বল, যদি এই যে রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল যদি এফ বিকৃতি সৃষ্টিকারী বলের সমান হয়, বিকৃতি সৃষ্টিকারী বলের সমান হলো, তখন কি হবে? পুনরায় সেম জায়গায় ফিরে আসবে। ইকুয়াল টু হলেও কি হবে? সেম জায়গায় ফিরে আসবে। যদি লেস দ্যান হয়ে যায় স্যার, তাহলে আর ফিরে আসবে না, তখন কি হবে? বিকৃতি সৃষ্টি হয়ে যাবে। কি হয়ে যাবে? বিকৃতির সৃষ্টি হয়ে যাবে। তোর মধ্যেও আছে। বাস্তবিক উদাহরণ ভাব, তুই পড়াশোনা করলি, চাকরি পেলি, আমেরিকায় গেলি, আমেরিকায় তুই চাকরি করছিস, তাই তোকে কে নিয়ে গেল সেখানে? বিকৃতি সৃষ্টিকারী বল। পয়সার তাগিদ, টাকা পয়সার তাগিদের জন্য তুই সেখানে কি কাজ করতে গেছিস আমেরিকায়, এটা কি? বিকৃতি সৃষ্টিকারী বল। কিন্তু তোর বাড়ির প্রতি একটা টান থাকবে না, বাবা মার প্রতি টান থাকবে। দুর্গাপুজোর সময় হলেই তোর মনে হচ্ছে না একটু বাড়ি যাই, তুই বাড়িতে এলি, কে নিয়ে আসছে টেনে? তোর প্রত্যানয়ক বল তোকে টেনে নিয়ে আসছে। এবার যদি বিকৃতি সৃষ্টিকারী বল বেশি হয়ে যায়, বেশি হয়ে গেল মানে ধর তোর অনেক বছর হয়ে গেছে,
তোর বাবা মা আর জীবিত নেই, দেশের বাড়িতে আর কেউ নেই, ওইখানে তোর একজনকে পছন্দ হয়েছে, তাকে বিয়ে করে ফেলেছিস, আর তুমি ফিরবে এইখানে? আর ফিরবে না। বাবা মার মনে করো সেরকম সম্পত্তিও নেই, সম্পত্তি থাকলে নিশ্চয়ই ফিরতে, টাকা পয়সার ব্যাপার আছে তো, আর ফিরবে না, পার্মানেন্ট বিকৃতি হয়ে গেল, তুমি ওইখানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছো। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এই রকম। তো স্যার অ্যাকচুয়ালি এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটাই যখন স্থির অবস্থা থাকে ওটাই কাজ করে প্রত্যানয়ক বল হিসাবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আচ্ছা, তাহলে এইখানেই তোকে প্রথম টার্ম যেটা পড়তে হবে পীড়ন। দেখ বলা এখন অনেক কিছু যায় এখান থেকে, তাহলে ক্লাস লেন্দি হবে, সিলেবাসটা তো শেষ করতে হবে। পীড়ন কি জিনিস? পীড়ন মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়। কি? একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়। তো বেসিক্যালি স্যার আমার এইখান থেকে কাজ হচ্ছে পীড়ন থেকেই কাজ। পীড়ন কি? পীড়নকে ইংলিশে বলে কি? স্ট্রেস। কি বলে? স্ট্রেস। এবার দেখ এই কথাটার সঙ্গে তোরা অভ্যস্ত আছিস, বাবা যা পড়া স্ট্রেস, কি বলবো রে ভাই। পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। কোন বল? বিকৃতি সৃষ্টিকারী বল। বিকৃতি সৃষ্টিকারী বলটা কি? বাহ্যিক নাকি প্রত্যানয়ক বল? না স্যার, ওইখানেই ছেলেপুলেরা ভুল করে, সেটা তো প্রেসার ছিল স্যার, চাপ, চয়াকার পদ চাপ, প্রেসার। প্রেসার কি? চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। স্যার দুটোই তো এক। চাপ আর পীড়নের মধ্যে পার্থক্য আছে। প্রেসার এই কথাটার সঙ্গে তোরা অভ্যস্ত, স্ট্রেস এই কথাটার মধ্যে অভ্যস্ত, কথাগুলোর সঙ্গে অভ্যস্ত নয়, প্রতিদিন তোরা বলিস। কোন বলটার জন্য ফিরে আসছে? এখানে আমাদের সিলেবাস অনুযায়ী যে বিকৃতি সৃষ্টিকারী বল সেটা বাহ্যিক বলের সমান ধরে নেবো। কি ধরে নেবো? বাহ্যিক বলের সমান, মানে বিকৃতি সৃষ্টিকারী বলের সমান। অ্যাকচুয়ালি পীড়ন মানে হচ্ছে প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক বল বাই ক্ষেত্রফল। মানে দিস ইজ এফ রিস্টোরিং ফোর্স, এফ রিস্টোরিং বাই এরিয়া এ, আর এই বলটা হচ্ছে বাহ্যিক পীড়ন সৃষ্টিকারী বল, পীড়ন সৃষ্টিকারী বল বাই ক্ষেত্রফল। দিস ইজ এফ এক্সটার্নাল নেট ফোর্স বাই এরিয়া। তাহলে দেখ প্রেসার বেশি হতে পারে, স্ট্রেসের থেকে প্রেসার বেশি হতে পারে। কখন হবে? যখন এক্সটার্নাল ফোর্সটা বেশি হবে। মানে ধর প্রত্যেকের শরীরের একটা করে কি আছে? রিস্টোরিং ফোর্স আছে। টিসার গালটার একটা রিস্টোরিং ফোর্স আছে 10 নিউটন। কত? রিস্টোরিং ফোর্স হচ্ছে, প্রত্যানয়ক বল হচ্ছে 10 নিউটন। তুই ওকে 2 নিউটন দিয়ে মারলি, একটু দাগ হবে, কিছুক্ষণ পরে আবার দাগটা ঠিক হয়ে যাবে। কেন? রিস্টোর করে নিতে পারলো। 5 নিউটন ফোর্স দিয়ে মারলি, 4টে আঙুলের দাগ বসলো, একদিন পর মিলিয়ে যাবে। 8 নিউটন ফোর্স দিয়ে মারলি, 2 দিন পরে মিলিয়ে যাবে দাগটা, রিস্টোর করে নিতে পারছে। 10 নিউটন দিয়ে মারলি, এসে লাল হয়ে গেছে, 1 সপ্তাহ এখন এ হয়ে আছে। 15 নিউটন ফোর্স দিয়ে থাবড়িছি, কি হবে? রিস্টোরিং ফোর্সের থেকে বেশি। একটা দাঁত খুলে পড়ে গেল, পার্মানেন্ট বিকৃতি। দাঁত আর লাগাতে পারবো এখানে? তাহলে আবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ফলস দাঁত ওইখানে বসাতে হবে। এইরকম হচ্ছে বিকৃতি কাজ করে। তার মানে প্রেসার হচ্ছে বেশি হতে পারে কার থেকে? পীড়নের থেকে। বুঝতে পারলি? এই যে বলিস আমাদের ওয়ার্ক প্রেসার, ওয়ার্কের স্ট্রেস পড়ছে, পড়াশোনার স্ট্রেস পড়ছে, স্ট্রেস আলাদা, প্রেসার আলাদা। স্ট্রেস মানে তোকে হচ্ছে তোর বাবা বলেছে জেইই মেন্স পেতেই হবে বা নিট পেতেই হবে, এটা স্ট্রেস। আর বাবা লাঠি নিয়ে বসে আছে তোর পড়ার জায়গায়, ওটা হচ্ছে প্রেসার।
উড়লেই মারবে, ভালো করে না পড়লেই মারবে, ওটা প্রেসার বেশি। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এই হচ্ছে পীড়ন। তাহলে পীড়নের একক কি হবে বলো? এসআই একক। এসআই একক চাপের এসআই এককের সমান হবে কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। এটাই কি? পাস্কাল। আচ্ছা, এর মাত্রা পেয়ে যাব, চাপের মাত্রা পীড়নের মাত্রা সেম। স্যার বিকৃতি কি? বিকৃতি কি? পীড়ন পড়লেই জানবি বিকৃতি হবে যদি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু না হয়। পূর্ণ স্থিতিস্থাপক মানে পুরো সেম জায়গায় ফিরে আসবে। পীড়ন হয় তিন ধরনের। কি ধরনের? ক ধরনের? তিন ধরনের। বিকৃতি মানে হচ্ছে, বিকৃতিকে ইংলিশে বলে স্ট্রেন। কি? বিকৃতিকে ইংলিশে বলে স্ট্রেন। বিকৃতি মানে পরিবর্তন বাই প্রাথমিক। পরিবর্তন বাই প্রাথমিক কি স্যার? যে রাশির বিকৃতি বলবে সেই রাশি। তোকে যদি বলে দৈর্ঘ্যের কতটা বিকৃতি হচ্ছে, তাহলে কি? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিকের রেসপেক্টে কতটা পরিবর্তন হচ্ছে সেটাকেই আমরা কি বলবো? বিকৃতি। আসু বুঝতে পারছিস না? তো আবার গ্যাঁ গ্যাঁ করবি এক্ষুনি, বুঝতে পারিনি। পরিবর্তন যদি বলে ক্ষেত্রফল, তাহলে কি হবে? ক্ষেত্রফলের পরিবর্তন বাই প্রাথমিক ক্ষেত্রফল। এই বিকৃতি তার মানে কি? মাত্রাহীন, এককহীন। কেন? সেম রাশির তো অনুপাত। এককহীন, মাত্রাহীন রাশি। তাহলে বিকৃতি জানলুম, স্ট্রেস জানলুম, পীড়ন জানলুম, বিকৃতি জানলুম। তিন ধরনের পীড়ন হয়। তাহলে তিন ধরনের পীড়ন হলেই বিকৃতি হবে। এটা হুকের সূত্র। কার সূত্র? হুকের সূত্র। বিজ্ঞানী হুকস এইসব বলেছিলেন যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি একটা সীমা পর্যন্ত। এখন তুই আমাদের আশুকে খুব উল্টোপাল্টা কথা বলছিস, ওরও তো একটা সীমা আছে সহ্যের। সেই সীমাকে লঙ্ঘন করে গেলেই কি হয়ে যাবে? ও মারবে, ওর রাগ হবে। তুই যত বাজে বাজে কথা বলবি ওর রাগটাও কি সমানুপাতে বাড়বে। কিন্তু একটা সীমা পর্যন্ত, সেই সীমা লঙ্ঘন করে গেলে কি হবে? উঠে এসে মেরে দেবে। মারবে না? মারবে না। এটাই হচ্ছে হুকস ল। হুকের সূত্র বলছে, হুকের সূত্র, বিজ্ঞানী হুকের সূত্র বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। পীড়ন বিকৃতির সমানুপাতে বাড়তে থাকে, কিন্তু একটা সীমা পর্যন্ত। সেই সীমার পরে আর এটা হবে না। এটাকেই আমরা বলি স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা একটা নির্দিষ্ট সীমা, যেইখান পর্যন্ত সে তার স্থিতিস্থাপকতা ধর্মের কি করবে? প্রদর্শন করবে, দেখাবে স্থিতিস্থাপকতা ধর্ম। যে একদম প্রিভিয়াস সেম জায়গায় পৌঁছে যাবে তা বলিনি, কিন্তু আমি নাও তো পৌঁছতে পারবে, একটু এত কম পৌঁছলো, কিন্তু সে স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করবে। এরকম স্থিতিস্থাপকতা যে ধর্মটা প্রদর্শন করে যে সীমা পর্যন্ত, তাকেই কি বলবো? স্থিতিস্থাপক সীমা। তাহলে এইখান থেকে তুই আমায় বল পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি সমান কি? একটা ধ্রুবক আনতে হবে, একটা ধ্রুবক আনতে হবে। সেটাকেই বলে স্থিতিস্থাপক ধ্রুবক। কি বলে? স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্যার ধ্রুবক লিখলেন না কেন? কেন গুণাঙ্ক লিখলেন? স্থিতিস্থাপকতার মানে হুকের সূত্রতে পীড়ন আর বিকৃতির অনুপাতকে
ধ্রুবক না হয়ে স্থিতিস্থাপক গুণাঙ্ক লেখা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরে। ধ্রুবক মানে ফিক্সড, স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো ফিক্সড, কিন্তু সেইগুলো ডিপেন্ড করবে কার উপরে? পীড়ন আর বিকৃতির উপরে। পীড়ন যেমন যেমন দিবি তেমন তেমন। আর পীড়ন আর বিকৃতি সমানভাবে সমানুপাতেই যে বাড়বে তা তো নয়। স্থিতিস্থাপক মানে স্থিতিস্থাপক সীমার পরে কি হবে? এটা কি মেনটেন হবে? মেনটেন হবে না। একটা সীমা পর্যন্ত আছে বলে এটাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক হিসাবে গণ্য করা হচ্ছে। বোঝা গেছে? আমি আলাদা করে নোটসে লিখে দেবো যে কেন এটাকে গুণাঙ্ক বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট স্যার, 2 মার্কসের কোশ্চেন দেয়। এবার দেখ, আমি কি বলেছি? 3 ধরনের পীড়ন হয়। তাহলে 3 ধরনের পীড়নের জন্য কি হবে? 3 ধরনের বিকৃতি। কারণ তুই দেখলি পীড়ন হলেই বিকৃতি হয়, পীড়ন হলেই বিকৃতি হয়। কারণ পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এই ইউনিভার্সে নেই, সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এই ইউনিভার্সে নেই। কোথায় বলেছিলাম? কার্যক্ষমতা শক্তিতে যখন আমি পড়িয়েছিলাম সংঘর্ষ, তখন বলেছিলাম পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের সময় বলেছিলাম। তো স্যার তার মানে 3 ধরনের পীড়নের জন্য 3 ধরনের বিকৃতি, তাহলে 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্কও পাবো আমরা, তাই নয়? এই 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ককে নিয়ে আমার কাজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে আলাদা ব্যাপার আছে। এবার বিকৃতিটা ভাব, বিকৃতি যে সেটা দৈর্ঘ্য বরাবরও হতে পারে, আবার পাশেও তো হতে পারে। এরকমও বাড়তে পারে কমতে পারে, আবার কি এই দিকেও তো বাড়তে পারে কমতে পারে। যদি পাশে বাড়ে তাকে কি বলবো? পার্শ্বীয় বিকৃতি। আর যদি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য বরাবর যদি বিকৃতি হয় তাকে বলবো কি? অনুদৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বরাবর হয়েছে। এবার 3 ধরনের পীড়ন নিয়ে আমরা জানবো। পীড়নের ফর্মুলা একই, কি? প্রত্যানয়ক বল বাই ক্ষেত্রফল। আমি কি বললাম? প্রত্যানয়ক বল এখানে কোনটা কাজ করবে? যেটা বাহ্যিক পীড়ন সৃষ্টিকারী বল সেটাই কি আমাদের সিলেবাস অনুযায়ী পীড়ন, এই আমাদের প্রত্যানয়ক বল, তার সমান ধরে নেব। যেমন ধর আমার ওজন, আমার ওজনটাই কি আমার শরীরে পীড়ন ঘটাচ্ছে। আমি যে এরকম, আমাকে যদি মনে কর ঝুলিয়ে দিলি, আসবাব যে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবে, কোমরে দড়ি বেঁধে ঝুলিয়ে দিলি, আমার তো ওজন নিচের দিকে কাজ করবে। আমার ওজনটা কি বল নয়? তাহলে আমার শরীরের মধ্যে যে আমার শরীরের ক্ষেত্রফল বরাবর ওই বলটাই তো কাজ করছে, ওটা তো ইন্টারনালি ফোর্স। তাহলে ওটাই কি? প্রত্যানয়ক বল। কিন্তু মনে হচ্ছে বাহ্যিক বল, পীড়ন সৃষ্টিকারী বল ওটাই। দেখ এইরকম ভাবে কাজ করতে হয়। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এই হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। আমি কি বললাম? পীড়ন হলেই বিকৃতি হবে। হেডিং দে অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন কি জিনিসটা বোঝ খালি। এটাকে বলে লংগিটিউডিনাল স্ট্রেস। কি বলে? লংগিটিউডিনাল স্ট্রেস। লংগিটিউডিনাল স্ট্রেস এইটা মানে কি? ভাব, এইখান থেকে একটা রড মনে কর ঝুলছে, এইখান থেকে একটা রড মনে কর ঝুলছে, একটা রড ঝুলছে, মনে কর এরকম একটা রড ঝুলছে। এরকম একটা রড ঝুলছে। স্যার রডটার মাস আছে, অ্যাজ এ রেজাল্ট রডটার কি আছে? ভর আছে। রডটার যদি ভর থাকে তার ওজন থাকবে না। ওজনটাকে কি বলে? ভার। ও নিজের ভারের জন্য একটু হলেও বাড়বে না বাড়বে না? এর ওজন আছে না নেই বলে দে আমাকে আগে। ওজন আছে। কোন দিয়ে কাজ করবে? ওর নিজস্ব ওজন আছে, সেটা কাজ করবে নিজের দিকে। কোথা থেকে কাজ করবে? স্যার এর যে সেন্টার অফ মাস সেখান থেকে কাজ করবে। এর যে সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্র থেকে কাজ করবে। ওজন কোথা থেকে কাজ করবে? ভর কেন্দ্র থেকে। তো স্যার ভর কেন্দ্র থেকে এর ওজন কাজ করছে। এই ওজন, এটা কার ওজন? ওর নিজস্ব ওজন। তাহলে ওর কি হবে? একটু হলেও বৃদ্ধি পাবে না? ও একটু হলেও বাড়বে না বাড়বে না? বাড়বে। তাহলে ওর কি বিকৃতি হবে না হবে না? এই যে রডটা, এইখানে তো একটা ক্ষেত্রফল আছে, এই যে এই অংশটাতে কি আছে? একটা ক্ষেত্রফল আছে। এই ক্ষেত্রফলের উপরে দেখ ওজনটা কি করছে?
কি বলেছে শোন, অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য বরাবর। তাহলে দৈর্ঘ্য কোনটা? এইটা। ফোর্সটা কোন দিক বরাবর লাগছে? দৈর্ঘ্য বরাবর লাগছে না লাগছে না? ব্যাস, তাহলে ওটাকেই বলবো অনুদৈর্ঘ্য পীড়ন। ফর্মুলা কি? না প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক বল বাই ক্ষেত্রফল, বাই ক্ষেত্রফল। এবার দেখ কোন বলটা প্রত্যানয়ক বল এখানে? তার উপর সৃষ্টিকারী যে বলটা দৈর্ঘ্য বরাবর কাজ করে। কোনটা? যে বলটা দৈর্ঘ্য বরাবর কাজ করবে তাকেই কি বলবো? অনুদৈর্ঘ্য। সেই বলটাকে নিতে হবে প্রত্যানয়ক বল হিসাবে। ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল কোনটা? এই অংশটা। ভাব এই পেনটা যদি ঝোলে, এই পেনটা যদি ঝোলে, তাহলে এর ওজন কি? নিচের দিকে। তাহলে দৈর্ঘ্য বরাবর সেই ওজনটা কাজে লাগিয়ে না, বলটা কি দৈর্ঘ্য বরাবর হচ্ছে না? ক্ষেত্রফল কোনটা? এই অংশটা। এই যে অংশটার ক্ষেত্রফল, এটাই তো ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বরাবরই তো ওজনটা লাগছে রে। ভাব আমার হাতের ক্ষেত্রফল কোনটা? এইটা। ওজন কোনটা? এইটা। তাহলে দৈর্ঘ্য বরাবর কোন বলটা কাজে লাগছে? এইটা। কোন ক্ষেত্রফলের উপরে? এই আমার হাতের ক্ষেত্রফলের উপরে। তাহলে ক্ষেত্রফল কোনটা নেব? হাতের ক্ষেত্রফল। এই তলটার ক্ষেত্রফল নিতে হবে, এই যে নিচের অংশটা। বুঝেছিস না বুঝতে পারিনিস? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এই অংশটার ক্ষেত্রফল। এখন যদি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তুই কি করবি? একে পাট পাট করে করে কাট, যে অংশটা পাবি সেটা। বুঝতে পেরেছিস? ফর্মুলা স্যার একই, কিন্তু কোন বলটা কাজ করছে? না অনুদৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য বরাবর যে বলটা কাজ করে। সেম ভাবে তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে? অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে? অনুদৈর্ঘ্য বিকৃতি তাকে বলবো, তাকে বলবো ইংলিশে বলে লংগিটিউডিনাল স্ট্রেন। লংগিটিউডিনাল, লংগিটিউডিনাল স্ট্রেন, অনুদৈর্ঘ্য বিকৃতি। তুই কি বলেছিলিস? বিকৃতি মানে পরিবর্তন বাই প্রাথমিক। এখানে কি পরিবর্তন হবে? ভাব ভাব, এইটা কি হয়ে যাবে? একটু হলেও বাড়বে, সামান্য হলেও বাড়বে। আচ্ছা, এইখানে একটা অ্যাজিউম করা হয়েছে, স্যার এ যদি দৈর্ঘ্য বরাবর বেড়ে যায়, প্রস্থ বরাবর কি হবে? কমে যাবে, কমে যাবে। সেই বকছিস কেন? ভাল লাগছে না? প্রস্থ বরাবর কমবে না কমবে না? দৈর্ঘ্য যদি বাড়ে প্রস্থ কি হবে? কমবে না কমবে না? সেই প্রস্থের যে কম হচ্ছে সেইটাকে নেগলেজেবল ধরা হচ্ছে। কি ধরা হচ্ছে? খুবই কম। সেটাকে খুবই কম ধরা হচ্ছে। এর ফলে এই যে এই বৃদ্ধিটা ঘটেছে, দেখ কতটা বৃদ্ধি ঘটেছে, কতটা বৃদ্ধি ঘটেছে? এই এতটা বৃদ্ধি ঘটে না? তাহলে এই দৈর্ঘ্যটা যদি এল হয়, এই দৈর্ঘ্যটা যদি এল হয়, এই বৃদ্ধিটা যদি ডেল্টা এল হয়, তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কি, এই অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে? দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, পরিবর্তন ডেল্টা এল বাই প্রাথমিক দৈর্ঘ্য। কি? প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য কি? এল। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? মানে অনুদৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্যের কত পরিবর্তন। আর অনুদৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে কোন বলটা নেব? যেই বলটা দৈর্ঘ্য বরাবর ক্রিয়া করবে। বুঝতে পেরেছিস? তাহলে তুই পড়েছিলিস, এইখান থেকেই অটোমেটিক্যালি স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো চলে আসবে। তুই কি পড়েছিলিস? পীড়ন প্রপোর্শনাল টু কি? বিকৃতি। তাহলে সেম ভাবে আমরা লিখতে পারবো, অতএব অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন ইজ প্রপোর্শনাল টু কি? অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি লিখতে পারবো না? লিখতে পারবো নি? আপ টু স্থিতিস্থাপক সীমা পর্যন্ত, স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করে গেলে হবে না। এই যে বৃদ্ধিটা দেখিয়েছি, অনেক বেশি দেখিয়েছি তোকে বোঝানোর জন্য, জুম করেছি। খুব সামান্য দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়। একটা ইস্পাতকে ঝুলিয়ে রাখলে খুব সামান্য পরিমাণ বৃদ্ধি পায়। এই যে ফ্যানটা ঝুলছে, এর উপর পীড়ন আছে না নেই? অ্যাজ এ রেজাল্ট ওর বিকৃতি হয়েছে না হয়নি? একটু হলেও বিকৃতি হয়েছে।
একটু হলেও বিকৃতি হয়েছে। এই যে দৈর্ঘ্য বরাবর বাড়ছে, এইটা যদি বাড়ে এই পাশটা কমবে, সেই কমাটাকে কি আমরা নেগলেজেবল ধরেছি বলে এইসব করতে পারছি, ওইটাকে নিলে আবার আলাদা কেস আসবে। বুঝেছিস না বুঝিনিস? আচ্ছা, তাহলে এইখান থেকে বলতে পারি অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি সমান কি একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক আনতে হবে। সেই স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে আমরা বলি ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক। বিজ্ঞানী ইয়ং এর নাম অনুযায়ী দেওয়া হয়েছিল ইয়ং গুণাঙ্ক। এই ইয়ং গুণাঙ্ক কি ধ্রুবক, ধ্রুবক ফিক্সড, এর মান কি ফিক্সড। কার উপর নির্ভর করে? পদার্থের উপাদানের উপর, পদার্থের পদার্থের উপাদানের উপর নির্ভরশীল, পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। মানে লোহার ইয়ং গুণাঙ্ক ফিক্সড, পিতলের ইয়ং গুণাঙ্ক ফিক্সড, কিন্তু পিতলের আলাদা লোহার আলাদা, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। দেখ হয়েছে? তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা কি বলি? ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কি? একটি স্থিতিস্থাপক গুণাঙ্ক যার মান হচ্ছে ধ্রুবক, নির্ভর করে পদার্থের উপাদানের উপর। পদার্থের উপাদান চেঞ্জ হলে কি হবে? ইয়ং গুণাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে বল, ইয়ং গুণাঙ্ক অনুদৈর্ঘ্য পীড়নের উপর নির্ভর করে না করে না? করে। ওরা মনে হয় এই তো দেখলি ধ্রুবক। এই যে তোদের সেই গেঁজাখোর চিন্তা ভাবনা, এইগুলোকে চেঞ্জ করা যাবে না। তুই কি দেখলি অনুদৈর্ঘ্য পীড়ন হয় বলে এই ইয়ং গুণাঙ্ক ঘটে। ইয়ং গুণাঙ্ক নিজের একটা প্রপার্টি, নিজস্ব প্রপার্টি, ওই নিজস্ব প্রপার্টিটা আছে বলে ও পীড়ন দেখায়, ওর বিকৃতি ঘটে, এটা আছে বলে। লোহার মধ্যে ইয়ং গুণাঙ্ক আছে ফিক্সড। বুঝেছিস না বুঝিনিস? এবার এই ইয়ং গুণাঙ্ক রিলেটেড, এর কেন বললুম পদার্থের উপাদানের উপর নির্ভর করে, বাইরের কোশ্চেন দেখবি, না হলে অঙ্কন হবেই না। এই ইয়ং গুণাঙ্ককে নির্ণয় করতে হয়। সব থেকে ফেমাস টপিক এইখানে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 97% চান্স থাকে পরীক্ষায় আসার, 95 to 97। একটা সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট, কিরকম? একই প্রস্থচ্ছেদ মানে একই ক্ষেত্রফল সব জায়গায়, সুষম রড উপর থেকে ঝুলছে, তার নিজস্ব ভারের জন্য কত দৈর্ঘ্যের পরিবর্তন হবে? কি হবে? কত দৈর্ঘ্যের পরিবর্তন হবে? তার আগে শোন, এইখানে কি বলতে পারি? দিস ইজ ফোর্স অ্যান্ড দিস ইজ এরিয়া। লিখতে পারি না? লিখতে পারিনি। তাহলে এই ইয়ং গুণাঙ্ককে আমরা ওয়াই দিয়ে লিখি। কি দিয়ে? তাহলে ওয়াই সমান বল, আমি কি লিখতে পারবো? অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি? এফ বাই এ। হ্যাঁ, এফটা কিরকম ফোর্স, তুই এফই লিখবি, কিন্তু এফটা কিরকম বল? দৈর্ঘ্য বরাবর যে বলটা কাজে লাগবে, দৈর্ঘ্য বরাবর বিকৃতি সৃষ্টিকারী বল বা প্রত্যানয়ক বল। আমি প্রথমেই বলে দিয়েছি যে আমাদের সিলেবাস অনুযায়ী বিকৃতি সৃষ্টিকারী বলটাই কি প্রত্যানয়ক বলের সমান হবে। আর এইটা কি স্যার? ডেল্টা এল বাই এল। অ্যাজ এ রেজাল্ট এইখান থেকে আমায় বল ওয়াই ক্যান বি রিটেন অ্যাজ এফ এল বাই এ ডেল্টা এল, তাই নয়? তাহলে এইখান থেকে আমাকে বল ডেল্টা এল ইজ ইকুয়াল টু এফ এল এ ওয়াই করে লিখতে পারবো। কত দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে সেটা আমি বার করে নিতে পারবো, কত দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে সেটা বার করতে পারবো। এইখানে আয়, ইয়ং গুণাঙ্কের একক কি হবে? স্যার এ তো এককবিহীন বিকৃতি, পীড়নের এককটাই হবে। পীড়নের একক কি? চাপের একক। চাপের একক কি হয়? নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। ইয়ং গুণাঙ্কের মাত্রা কি হবে? চাপের মাত্রা যা তাই, এম এল টু দা পাওয়ার -1 টি টু দা পাওয়ার -2। বুঝতে পেরেছিস? স্থিতিস্থাপক গুণাঙ্ক যাই দিক, তার মাত্রা কি হবে? চাপের মাত্রা সমান, তার একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এইখানে আরেকটু খেয়াল এইখান থেকে,
ডেল্টা এল বাই এল দ্যাট ইজ ইকুয়াল টু এফ বাই এ ইন্টু বাই ওয়াই। স্যার এটা দৈর্ঘ্য পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের বৃদ্ধি বলতে পারিনি, ভগ্নাংশীয় দৈর্ঘ্য বৃদ্ধি বলতে পারবো না, ভগ্নাংশীয় দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে ডেল্টা এল বাই এল ইন্টু 100% ইজ ইকুয়াল টু এফ বাই এ বাই ওয়াই ইন্টু 100%। তার মানে পীড়ন পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক ইন্টু 100% মানে কি দৈর্ঘ্যের বৃদ্ধির শতকরা, শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি সমান কি শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি, শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি সমান হয় তুই লিখতে পারিস এরকম এফ বাই এ ওয়াই ইন্টু 100%। হয়েছে? লিখতে পারবো না লিখতে পারবো না? আচ্ছা, কিরাম অঙ্ক দেয় শোন, বাইরে কার মানে যে কোনো জায়গার মডিউলে ভরে ভরে কোশ্চেন পাবি, আমার মডিউলে তো 3-4টে পাবি। একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট, একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট আলাদা ভরের একটি ভারী এবং একটি হালকা ইস্পাতের দণ্ডকে ঝুলিয়ে রাখা হলে ওই দুই ইস্পাতের দণ্ডের ভরের অনুপাত হচ্ছে 1:2। কত? 1:2 ভরের অনুপাত। তাহলে তাদের নিজস্ব ভারের জন্য শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? স্যার এ তো সেম, ইস্পাতের দণ্ড দুটোই, তাহলে ওয়াইও সেম, অনলি ফোর্স, ফোর্স ইজ ওয়েট, ওয়েট মিনস জি ইজ ফিক্সড, মাসের অনুপাত, মাসের অনুপাত ইন্টু 100%। কত অঙ্ক? অঙ্ক থাকবে এত বড়, কত বড়? এত বড়, লেন্দি কোশ্চেন হবে, কাজ হচ্ছে 3 সেকেন্ডের। এ কনস্ট্যান্ট, দুজনের জন্যই তো সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট বলেছি, দুটোই ইস্পাতের দণ্ড মানে ওয়াই সেম। বল কি হয় এখানে? বল কি? ওজন, নিজস্ব তাদের ওজন, ওজন কি এম ইন্টু জি, দুজনের ক্ষেত্রে জি তো ফিক্সড হবে। মাসটা আলাদা দুজনের, মাসের অনুপাত কত তাদের? 1:2, তাহলে 1:2 মানে 1/2 ইন্টু 100%, 50%। তাদের কত পার্সেন্ট? 50% হবে। যে বড় যে ভারী সে হালকার থেকে 50% কি হবে? বেশি বৃদ্ধি হবে। কত অঙ্ক? 3 সেকেন্ড লাগে, 3 থেকে 4 সেকেন্ড, যদি তুমি সেরকম ভাবে প্র্যাকটিস করে থাকো আর সেরকম ভাবে পড়ে থাকো, আদারওয়াইজ নয়। এবার অঙ্ক আমাদের ক্ষেত্রে এইখান থেকেও দেয়, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? চলো নোট ডাউন করো, এরপর থিওরিটা ইম্পর্টেন্ট আরো। কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখ, বিভিন্ন স্কুলে এটা আছে 5 স্টার। সমপ্রস্থচ্ছেদ যুক্ত একটি মোটা দণ্ডকে অবশ্যই পরিবাহী এরকম কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো হলে দণ্ডটির নিজস্ব ভারের জন্য, ভার মানে ওজন, ওজন বল, দৈর্ঘ্য পরিবর্তন নির্ণয় করো, কতটা এর দৈর্ঘ্য পরিবর্তন হবে। তো দেখ আমি এইখান থেকে একটা দৃঢ় অবলম্বন নিয়েছি, এটা দৃঢ় অবলম্বন, এই দৃঢ় অবলম্বন থেকে একটা রডকে ঝুলিয়ে রেখেছি, রডের দৈর্ঘ্য কত? এল। আগে লিখে ফেল, ধরি এল দৈর্ঘ্যের একটি সমপ্রস্থচ্ছেদ যুক্ত, একটি সমপ্রস্থচ্ছেদ যুক্ত এম ভরের মোটা দণ্ড একটি দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো আছে, এই যে স্যার এখান থেকে ঝোলানো আছে, এইটা এর ভর এম। এখন ক্ষেত্রফল কোনটা স্যার? ক্ষেত্রফল হচ্ছে এই অংশটা, এইটা ক্ষেত্রফল, এই যে এই অংশটা, এইটা হচ্ছে ক্ষেত্রফল। কত? প্রস্থচ্ছেদ এ, প্রস্থচ্ছেদ একটি
এ সমপ্রস্থচ্ছেদ যুক্ত করে দে, এ সমপ্রস্থচ্ছেদ যুক্ত এম ভরের দণ্ড ঝোলানো আছে। এই এম ভরটা কোথায় ক্রিয়াশীল, এই যে ওজনটা কোথায় ক্রিয়াশীল হবে, এর ঠিক ভার কেন্দ্রেতে। জি হলো এই দণ্ডের ভার কেন্দ্র যা L/2 অবস্থানে ক্রিয়াশীল বা উপস্থিত লিখতে পারিস। মানে ঠিক মাঝখানটা এইটা হচ্ছে জি পয়েন্ট, এইটা জি পয়েন্ট। ওজন কোথায় কাজ করবে, ঠিক ওইখান থেকে নিচের দিকে। বেশ স্যার, দিস ইজ এমজি, ওজন mg। তাহলে এই দৈর্ঘ্যটা কত স্যার, L/2। স্যার সমপ্রস্থচ্ছেদ যুক্ত সুষম, তাই জন্যে। অর্থাৎ বস্তুর ওজন, এই দণ্ডটির ভার বা ওজন জি বিন্দু থেকে নিচের দিকে ক্রিয়াশীল। এক্ষেত্রে প্রাথমিক দৈর্ঘ্য তুই কত নিবি, L না L/2? অ্যাকচুয়ালি ওজন কোথায় কাজে লাগছে, জি বিন্দুতে। সো প্রাথমিক দৈর্ঘ্য কত হবে, L/2, না হলেই অঙ্ক ভুল। এক্ষেত্রে প্রাথমিক দৈর্ঘ্য L/2 হবে। ধরি দণ্ডটির নিজস্ব ভারের জন্য দৈর্ঘ্য পরিবর্তন ডেল্টা এল এবং ইহার উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে, স্যার এরকম ভাবে লিখতে হবে, না লিখলে নম্বর মার্কস কাটবে। আমি কিছু লিখিনি, যেটা ধরেছি সেইটা তোকে লিখে যেতে হবে। এখন তুই ফার্স্ট সেমিস্টার পড়েছিস, সেখানে কিছু লিখিসনি, সেকেন্ড সেমিস্টারে এত লেখা কমপ্লিট হবে না, ওই জন্য তোমাকে কোশ্চেন দেওয়া হচ্ছে আর অ্যাসাইনমেন্টটা ওই জন্য দেওয়া হচ্ছে, যাতে তোমার হাতটা প্র্যাকটিস থাকে। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান কি হয়, বল মানে ওজন কত, mg বাই ক্ষেত্রফল কত রে, a, দৈর্ঘ্যের পরিবর্তন কত, ডেল্টা এল বাই প্রাথমিক দৈর্ঘ্য কত, L/2। এইখানটা এল করে দিলেই তোর কোশ্চেন অঙ্কর উত্তর ভুল হয়ে যাবে। তাহলে এইখান থেকে দেখ, পরের পেজে লিখছি, আচ্ছা এর পাশেই লেখ, বা y ইজ ইকুয়াল টু mg, আচ্ছা দুইটা উপর দিকে চলে যাবে, mg বাই a ইন্টু এটা ঘুরে গিয়ে কি হয়ে যাবে, L/2 বাই ডেল্টা এল। এটা হবে। তাহলে এইখান থেকে তুই পাচ্ছিস y ইজ ইকুয়াল টু mg l বাই 2a ডেল্টা এল, বা ডেল্টা এল ইজ ইকুয়াল টু mg l বাই 2ay। This is delta L is equal to mgl by 2ay। আমাকে তো দৈর্ঘ্যের পরিবর্তনই বার করতে বলেছিল, এইটা হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? দৈর্ঘ্যের পরিবর্তন কার উপর ডিপেন্ড করছে, এক তো ওজনের ক্ষেত্রে জিটা কনস্ট্যান্ট, ওটা বাদ দিয়ে দাও,
ভরের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নিচে নির্ভর করছে, আর ইয়ং গুণাঙ্কের উপর নির্ভর করছে। বোঝা গেছে? এবার তোকে যদি বলে ব্যাসার্ধ যুক্ত ক্ষেত্রফলে, তাহলে ক্ষেত্রফল বার করতে পারবো। একটা রড হলে তার ক্ষেত্রফলটা কিরকম হবে? বৃত্তাকার। তখন এখানে কি আসবে? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ধরে হিসাব করতে হবে। আয় তাহলে স্যার দৈর্ঘ্যে পরিবর্তন কত পেলুম? ডেল্টা এল ইজ ইকাল টু এম জি এল টু এ ওয়াই। তাহলে ক্ষেত্রফলের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের পরিবর্তন ক্ষেত্রফলের উপর নির্ভর করেনি। কেন? দেখ, আমি যদি ধরি দণ্ডটির উপাদানের ঘনত্ব রো, ঘনত্ব কত? রো। তাহলে দণ্ডটির ভর কত হবে? দণ্ডটির ভর এম সমান, আমি কি লিখতে পারবো? ভর সমান কি? আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন মানে কি? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। ঘনত্ব কত? রো। লিখতে পারবো এটা? তাহলে অতএব ডেল্টা এল সমান তোর কি এসছিল? এম জি এল। কি এসছিল দেখ? এম জি এল। এম এর বদলে আমি এটা লিখতে পারবো এ এল রো জি, এম জি এল, তার মানে এল এল স্কোয়ার করে দিচ্ছি, বাই কত ছিল? 2ay, 2ay, এ কাটলো। সো ডেল্টা এল ইজ ইকুয়াল টু এল স্কোয়ার রো জি বাই 2y। দেখ, ক্ষেত্রফলের উপর নির্ভরই করে না, ক্ষেত্রফলের উপর নির্ভরই করে না, এক ঘনত্বের উপর ডিপেন্ড করবে, জি কনস্ট্যান্ট, দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে স্কোয়ারে, আর ইয়ং গুণাঙ্ক ইনভার্স। এখন তুই ভাব, এই যে তুই পাচ্ছিস ডেল্টা এল, ইয়ং গুণাঙ্ক যত বাড়বে তত ডেল্টা এল কি হবে? কম। আচ্ছা, তার মানে যার ইয়ং গুণাঙ্ক যত বেশি সে তত কম বৃদ্ধি পাবে, আর যার ইয়ং গুণাঙ্ক যত কম সে তত বেশি বৃদ্ধি পাবে। বেশি বৃদ্ধি পাচ্ছে মানে কি? স্থিতিস্থাপকতা কম। বাচ্চা বেলায় পড়েছিস রবার বেশি স্থিতিস্থাপক না ইস্পাত বেশি স্থিতিস্থাপক, আর ভুল করে লিখতিস রবার বেশি স্থিতিস্থাপক, হেভি পারে। রবারকে অল্প বল দিলেই বেশি বৃদ্ধি পেয়ে যায়, ও স্থিতিস্থাপক নয়। যত বেশি বল প্রয়োগ করতে হয় কম বৃদ্ধি হয়, সে তত ভালো স্থিতিস্থাপক, তার স্থিতিস্থাপক ধর্ম তত ভালো, বেশি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে যার ইয়ং গুণাঙ্ক যত বেশি হবে সে তত কম বৃদ্ধি পাবে, আর যার যত ইয়ং গুণাঙ্ক কম হবে সে তত বেশি বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আচ্ছা চলো নেক্সট হেডিং দাও স্যার। এই ছিল হচ্ছে পুরো অনুদৈর্ঘ্য পীড়ন নিয়ে, ইয়ং গুণাঙ্ক নিয়ে সব কথাবার্তা হলো। এরপর আমরা ক্রিন্টন পীড়ন নিয়ে কথা বলবো। ক্রিন্টন পীড়ন কি জিনিস? ক্রিন্টন পীড়ন এটাকে স্পর্শকীয় পীড়নও বলে। কি বলে? স্পর্শকীয় পীড়ন। স্পর্শকীয় পীড়ন। যার ভালো লাগছে না চলে যা, ভ্যাজ করে বকিনিস, বেকার পড়াতে দিবিনি, শুধু জোর জার করে সায়েন্স নিয়ে নিলে হবে? বল বাই ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। স্যার ফর্মুলা একই। কোন ফোর্স? যে স্পর্শক বরাবর যে ফোর্স কাজ করবে। কোন ফোর্স? স্পর্শক বরাবর। এখন সেই জিনিসটা স্যার কি? ভাব এরকম কোনো একটা বডি ছিল, এরকম ছিল। এখন তুই ফোর্স অ্যাপ্লাই করে
ফোর্স অ্যাপ্লাই করে এ তো হবে না, হাসি পেয়ে যাচ্ছে, তাহলে তো হাসি পাচ্ছে। ভেরি গুড। বাবা মাকে ঘরে গিয়ে বল আমি সায়েন্সের যোগ্য নয়, ভুল করে নিয়ে ফেলেছি, আমি ভুল করে নিয়ে ফেলেছি। আমার আর্টস হলে একটু ভালো হতো, কি সুন্দর কত মেয়ে দেখতুম পড়তে গিয়ে, সব মেয়েরা সায়েন্স নেয়, সুন্দর সুন্দর মেয়ে দেখতুম, সুন্দর সুন্দর ছেলে দেখতুম রাস্তায় বেরোলে যারা গাল দেয়, তোরাও দিস। এখন তো আর্টসের কমার্সের ছেলেদের থেকে সায়েন্সের ছেলেরা বেশি নোংরা, অসভ্য, কিছু পড়বে না। 11-12 আমি আনন্দ করব, সেই শাহরুখ খান, সালমান খান, তারপর রণবীর কাপুর কিরকম কলেজ যাচ্ছিল তার মতন যাব, স্কুলটা কলেজ মনে করব, কিছু পড়বুনি, ইঞ্জিনিয়ারিং করব, চাকরি পাবুনি, তারপর বললো ইঞ্জিনিয়ারিং করে চাকরি আছে। ভারে মা ভবানী, ভিতরে ঘট ফাঁকা, ঘটের ঢাকনাটা ভগবান সবাইকে দিতে ভুলে যায়, কিছু কিছু জনকে দেখি, কিছু কিছু জনকে দেয় ওই ঘটের ঢাকনাটা, না দিলে তোকে বানিয়ে নিতে হয়। পৃথিবীতে শুধু মাটি আছে, ভূপৃষ্ঠই তো মহাকর্ষে পড়লি, ওই ভূপৃষ্ঠ থেকে কিছু মাটি যদি নিয়ে নিতিস আর একটু হালকা যদি জল দিয়ে মাখিয়ে নিতিস, দিয়ে যদি একটা সরা বানাতে পারিস ঘরটাকে ঢাকা দেওয়ার, তাহলে কাজ হতো। তা কেন করবি, এসব করলে হয়? ওইসব করলে যে স্যার অনেক কিছু ব্যাপার হয়ে যাবে, আমাদের তো উন্নতি ঘটে যাবে, সেই উন্নতি আপনি চোখে দেখতে পারবেন না, স্ট্রোক হয়ে মরে যাবেন। হ্যাঁ, অপমানটা করা হয় না বলেই তো তোদের এই দশা হয়েছে। কি আবার পিছন দিক থেকে বলছে স্যার আমরা গন্ডারের জাত, আমাদের এমনিও গায়ে লাগবে না। খুব তো হাসছিলিস, একটা এঁকে দেখা না খাতায়। স্যার এরকম একটা বক্স ছিল, সাদাটা হচ্ছে অরিজিনাল বক্সটা ছিল এরকম, ভাব কিরকম, বইটা দেখ সব থেকে ভালো বুঝতে পারবি। এই বইটা নর্মালি ছিল, একে তুই ফোর্স দিচ্ছিস এরকম ভাবে, স্পর্শক বরাবর বল দিয়েছিস এরকম, এই রকম জায়গায় ফোর্সটা অ্যাপ্লাই করেছিস, দিস ইজ এ ফোর্স। এরকম জায়গায় এরকম দিলেই কি হচ্ছে, দেখ এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যায় না, প্রথমে কি ছিল, এটা স্ট্রেট ছিল, এবার এই জায়গায় তুই ফোর্স দিলে কি হবে, এটা চেঞ্জ হচ্ছে না, হয়নি? এই যে ফোর্সটা যেটা স্পর্শক বরাবর ব্যবহার করা হয়, তার জন্য যে পীড়নটা সৃষ্টি হয় তাকেই কি বলবো, ক্লিন্টন পীড়ন বা স্পর্শকীয় পীড়ন। এখন ভাব এর দৈর্ঘ্য ছিল মনে কর এল, কত এল, এই যে দৈর্ঘ্য, এবার কিছুটা হরকে গেছে না এখানে, লেট ইট বি এক্স। স্যার এখানে একটা অ্যাঙ্গেল করেছে থিটা, খুব সামান্য, এই থিটা কি খুব সামান্য, তুই একটা লোহার এরকম বাক্সকে কত ফোর্স দিতে হবে তত, তবে একটুখানি অনেকটা চেঞ্জ হবে বলতো, এই থিটা কি খুবই সামান্য। তো এই ক্লিন্টন পীড়ন মানে হচ্ছে এই যে ক্লিন্টন বিকৃতি, কতটা বিকৃতি হয়েছে, থিটা অ্যাঙ্গেলের বিকৃতি হয় না, ক্লিন্টন পীড়নের জন্য যেটা হয় তাকে বলে ক্লিন্টন বিকৃতি, ক্লিন্টন বিকৃতি। ক্লিন্টন পীড়নের জন্য যে বিকৃতি ঘটে ক্লিন্টন বিকৃতি, তাহলে এখানে ক্লিন্টন বিকৃতি কোনটা, স্যার এই অ্যাঙ্গেলটা, দেখ ছিল এরকম হয়েছে এরকম, এই সামান্য যে অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে ওটাই তো বিকৃতি ঘটেছে। তাহলে এইটাকে বার করব কি করে, ট্যান ক্লিন্টন বিকৃতিটাকে আমরা থিটা দিয়ে লিখি। এখন তুই আমাকে এখান থেকে বল ট্যান থিটা সমান আমি কত লিখতে পারবো, লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই ভূমি, লম্ব ভূমি এক্স বাই এল, এক্স বাই এল। তাহলে যেহেতু থিটা খুব ক্ষুদ্র,
যেহেতু থিটা ক্ষুদ্র তাই ট্যান থিটা প্রায় প্রায় কি হয়ে যায় থিটার সমান, সো থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এল, অর ইউ ক্যান সে এক্স বাই। এটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি। তাহলে কিন্তন পীড়ন কোনটা আরো তুই ভালো বুঝতে পারবি, দাঁড়া এই বাক্সতে দেখলে বুঝতে পারবি, বাক্সতে দেখলে বুঝতে পারবি। ভাব এরকম অরিজিনালি বাক্সটা এরকম ছিল, এখন যদি তুই ফোর্স দি এই কাছ থেকে হাইস্ট, এ কি হবে এরকম মুড়বে না, দেশলাই বাক্স হলে হতো, এটা বুঝলাম। আরে রাস্তায় দেখেছিস তো সেই এগুলো থাকে ডিভাইডারের, কমলা কমলা কালারের ডিভাইডার, নিচেগুলো কি হাইস্ট। এবার তুই যখন উপরে গিয়ে হাতটা দিয়ে এরকম ভাবে টেনে দিস এরকম হয়ে যায় না, আবার ছেড়ে দিলে কি হয়ে যায়, আবার চলে যায়। ইলাস্টিসিটি এ করে, তুই হাতটা দিয়ে ধরে আর টেনে ফোর্স দিলে, উপর দিয়ে ফোর্স দিলে কি হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, ছিল কিরকম সোজা, তাহলে অ্যাঙ্গেল কি অনেকটা। এবার ওইটা কি প্লাস্টিকের বলে খুব মানে তোরা আনন্দ করে অনেকটা কি টেনে দিতে পারিস, লোহার করলে হবে, লোহার করলে হবে, হবে না, অতটা হবে না, খুব সামান্য অনেক বল লাগবে। তাহলে আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা কি লিখতে পারবো, ক্রিন্তন পীড়ন, ক্রিন্তন পীড়ন ইজ প্রপোর্শনাল টু ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন বিকৃতি লিখতে পারবো। তাহলে এখান থেকে ক্রিন্তন, ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি, বাই ক্রিন্তন বিকৃতি, এটাকেও তো স্যার একটা এ দিতে হবে, স্থিতিস্থাপক গুণাঙ্ক দিয়ে লিখতে হবে, এইটাকে বলে দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক বা মডিউলাস অফ রিজিডিটি, কি বলে মডিউলাস অফ রিজিডিটি। আর আগেরটাকে ইয়ং গুণাঙ্ককে ইংলিশে কি বলা হতো, ইয়ং মডিউলাস, ইয়ংস মডিউলাস, বিজ্ঞানী থমাস ইয়ং ওটা দেখিয়েছিলেন প্রথম। তাহলে দৃঢ়তা গুণাঙ্ককে কি আমি এরকম ভাবে লিখতে পারবো, দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ককে আমরা এন দিয়ে লিখি, এন সমান পীড়ন মানে কি এফ বাই এ, আর বিকৃতি মানে কি থিটা, কিন্তন বিকৃতি মানে থিটা, তার মানে এন সমান এফ বাই এ থিটা। তাহলে দৃঢ়তা গুণাঙ্কের একক কি হবে, সেই একই নিউটন পার মিটার স্কয়ার, মাত্রা কি এম এল টু দা পাওয়ার -1 টি টু দা পাওয়ার -2। শুধু ক্রিন্তন বা স্পর্শকীয় পীড়নের জন্য এটা হয় দৃঢ়তা গুণাঙ্ক। স্পর্শকীয় পীড়ন মানে তুই দেখ স্পর্শক বরাবর, বস্তুর স্পর্শক বরাবর বলটা প্রয়োগ করছিস, সেই জন্য দেখ বস্তুটা এরকম আছে, তুই স্পর্শক বরাবর বলটা প্রয়োগ করছিস এরকম জায়গা দিয়ে, বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস। এরপর হেডিং মারবে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি বাইরেকার পরীক্ষায়। স্যার এরপর হচ্ছে আয়তন বিকৃতি বা এই আয়তন পীড়ন, আয়তন পীড়ন, একে ইংলিশে বলে ভলিউম স্ট্রেস, কি বলে ভলিউম স্ট্রেস, ভলিউম স্ট্রেস। এত কথা বলছিস কেন, ভাল লাগছে না নাকি, ভাল লাগছে না, চল যা, দেখ গেট লাগানো নেই, সোজা বেরিয়ে চলে গেলি। কনস্ট্যান্ট শুনতে পাচ্ছি আমি, মনার সাউন্ড, মনার সাউন্ড কনস্ট্যান্ট, মনা বকে যাচ্ছে। এর আগে বকছিল আকাশের সঙ্গে কিছুক্ষণ আগে, মানে বোর্ডে এইদিকে ঘুরলেই স্যার তোদেরকে বকে যেতে হবে। তাহলে স্কুলে তোরা কি করিস, এখানে তো পয়সা দিয়ে প্রাইভেট পড়তে সেরাম করছিস, তাহলে স্কুলে হলে তোরা কি করিস, পড়াশোনা তার মানে শুনিসই নি। আয়তন পীড়ন কি, পড়ানোর সময় বগলে এমনি পড়াতে ভালো লাগবে না। আয়তন পীড়ন মানে হচ্ছে ধর একটা এরকম বডি আছে, এর আয়তন, একে মনে কর কোনো একটা লিকুইডের মধ্যে রেখেছিস, আয়তন বলেছে আয়তন, তাহলে মনে কর একে জলের মধ্যেই রেখেছিস, ভাব জলের মধ্যে।
জলের মধ্যে তুই এঁকে রেখেছিস। তাহলে জলের মধ্যে এর উপর কি পড়বে, প্রেসার পড়বে না স্ট্রেস পড়বে? প্রেসার, কারণ সব দিক থেকে কি আসবে, এর উপর লম্বভাবে বল প্রয়োগ হবে, এর উপরে লম্বভাবে সব দিক থেকে বল প্রয়োগ হবে, রাখুন সব দিক থেকে, and that is external force। সেক্ষেত্রে আয়তন পীড়ন হচ্ছে একমাত্র হচ্ছে কি বল এফ এক্সটার্নাল নেট ফোর্স বাই এরিয়া, একমাত্র হচ্ছে সবগুলো পীড়ন। আয়তন পীড়ন মানে আর কিছুই নয়, চাপ। কি আয়তন পীড়ন? কি চাপ। কেন চাপ? যে এক্সটার্নাল পারপেন্ডিকুলারলি অ্যাক্টিং ফোর্স, যেটা লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্যে পড়ছে, তার মানে কি এটা এক্সটার্নাল প্রেসার বলতে পারি আমি। এবার যখনই প্রেসার লাগে সে কি হয়ে যায়, দোমড়ায় মোজরায়, দুমড়ে যায় না। দেখবি একটা বলকে, একটা বেলুনকে জলে ডুবিয়ে অনেক নিচে নিয়ে যাবি, বেলুনটা ফেটে যাবে, কম্প্রেস হতে থাকে, তো ডিউ টু প্রেসার ওর আয়তন কি হবে, কমতে চায়, মানে আয়তন পীড়নের ফলেই কি হবে, আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি মানে কি, আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। কিন্তু স্যার এটা সবসময় নেগেটিভ হবে, কেন? পরিবর্তন মানে কি, আয়তন তো কমে যাবে, আয়তন তো কমে যাবে, তাহলে পরিবর্তন কম হবে না বেশি হবে, কম হবে, দ্যাট ইজ ওয়াই মাইনাস। কারণ তুই ভাব এইটা, এইটা যখন প্রেসার লাগবে এ আর এই পজিশন থাকবে না, এরকম হয়ে যাবে, সামান্য পরিমাণ এর কি হয়ে যাবে, আয়তন কমে যাবে, সামান্য পরিমাণ আয়তন কমে গেছে। তাহলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক অনুযায়ী স্থিতিস্থাপক সীমার মধ্যে আমি কি বলতে পারবো, আয়তন পীড়ন, আয়তন পীড়ন সমানুপাতকার আয়তন, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। তাহলে আয়তন পীড়ন, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, বাই আয়তন বিকৃতি, বিকৃতি সেটা কি হবে, একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক আনতে হবে, ওটাকেই বলে আয়তন বিকৃতি গুণাঙ্ক। কি বলে, আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস, বাল্ক মডিউলাস। তার মানে এইটাকেই আমি লিখতে পারবো, এই যে আয়তন পীড়নটা আর কিছুই নয়, চাপ পি, চাপ পি লিখেছি। তাহলে দেখ আমি কি বলতে পারবো, আয়তন বিকৃতি গুণাঙ্ককে আমরা কে দিয়ে লিখি, কি দিয়ে, কে। আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ককে কে দিয়ে লিখলে, কে সমান, তুই বল, আয়তন পীড়ন মানে কি, পি, আয়তন পীড়ন মানে পি, আর আয়তন বিকৃতি মানে কি, মাইনাস ডেল্টা ভি বাই ভি, মাইনাস ডেল্টা ভি বাই ভি, উপরে চলে গেল পি ভি বাই ডেল্টা ভি। মাইনাস সাইনটা কেন এলো, আয়তন হ্রাস পায়, আয়তন পীড়ন মানে আর কিছুই নয়, চাপ, আয়তন পীড়নের ফলে আয়তন হ্রাস পায়, সেই জন্য ঋণাত্মক চিহ্ন দিয়ে একে বোঝানো হয়েছে। এবার পিভি সমান আবার তুই পরবর্তীকালে পড়বি, রুদ্ধতাপীয় প্রসারণ আছে, তারপরে সমষ্ণ প্রসারণ আছে, সেই সব জায়গায় এগুলো কাজে লাগবে। এবার ভাব কঠিন পদার্থ তরল পদার্থের ক্ষেত্রে এই যে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক কঠিন ও তরলের জন্য, কঠিন ও তরলের জন্য, কঠিন ও তরলের জন্য, তরলের জন্য অনেক বেশি হয়, অনেক বেশি হয়, কঠিনের জন্য তো অনেক বেশি হয়, কিন্তু গ্যাসের জন্য
গ্যাসের জন্য অনেক কম হয়, গ্যাসের জন্য অনেক কম হয়, অনেক কম হয়। এখান থেকেই একটা জিনিস পাবো, সংনম্যতা। সংনম্যতা এটার মানে কি স্যার? কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি, কম্প্রেসিবিলিটি। সংনমনতাকে আমরা 1/k দিয়ে লিখি কি? আয়তন বিকৃতি গুণাঙ্ক যার যত বেশি হবে, যার আয়তন বিকৃতি গুণাঙ্ক যত বেশি হবে সে তত কম সংনম্য। কে যত বেশি হবে তার সংনম্যতা তত কম। ওই জন্য কঠিন কি হয়, একটা ইঁটকে জলের তলায় যতই নিয়ে যাস সেরকম ভাবে দোমড়ায় মোজরাবে না। কারণ কি? ওর সংনম্যতা কম বলে, ওর কম্প্রেসিবিলিটি অনেক কম। কিন্তু তুলনামূলক একটা গ্যাসকে যদি নিয়ে যাস সে অনেক বেশি কম্প্রেস হয়ে যাবে, অনেক বেশি কম্প্রেস হয়ে যাবে। কেন স্যার? ওর আয়তন বিকৃতি গুণাঙ্কটা কম, যার ফলে ওর কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। বুঝেছিস না বুঝিনিস? এই যে বকাস বলে তো সব ভুলে যাই, পড়ানোর সময় বকালে হবে না। এইখান থেকে দেখ, ইটাকে আমরা কি, এই এনটাকে কি লিখতে পারি? F/A, থিটা সমান কি ছিল? x/l, এরকম ভাবে লিখতে পারি। এই যে তুই দেখলি এইখানে যে থিটাটা এঁকেছিলুম, এই যে থিটাটা এঁকেছিলুম এইখানে, এই যে থিটা, এই থিটাটাকে কি বলে বলতো? এটাকে বলে ক্রিন্তন কোণ। কি বলে? ক্রিন্তন কোণ। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? যার যত আয়তন বিকৃতি গুণাঙ্ক বেশি হবে তার সংনম্যতা তত কম হবে। এবার দেখ, আয়তন বিকৃতি গুণাঙ্কের একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। সেটা একই জিনিস। আমি কি বলেছিলাম? সব কটা স্থিতিস্থাপক গুণাঙ্কের কি হবে? পীড়নের মাত্রাটাই হবে, পীড়নের একক কি হবে? সেটাই তো হচ্ছে। এরপর শুধু সংনম্যতার কি হয়ে যাবে? উল্টে যাবে। দেখ, সংনম্যতার একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার ছিল, মিটার স্কয়ার পার নিউটন হয়ে যাবে। এরকম ভাবে দেখতে হয়। এবার এই যে তুই পেলি ইয়ং গুণাঙ্ক, পেলি অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। আর কি পেলি? ইটা মানে এন, এন এন দৃঢ়তা গুণাঙ্ক, যেটা কি ছিল? কিন্তন পীড়ন কিন্তন বিকৃতির অনুপাত। আর কি পেলি? আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির অনুপাত। এর সঙ্গে আমরা একটা নেক্সট দিন জিনিস জানবো, সেটা হচ্ছে পয়জনের অনুপাত, যাকে সিগমা দিয়ে লেখা হবে। পয়জনের অনুপাত যাকে সিগমা দিয়ে লেখা হবে। এই চারজনের মধ্যে একটা করে সম্পর্ক আছে, এদের সঙ্গে একটা নিজেদের মধ্যে সম্পর্ক আছে। চারটে মনে হয় সম্পর্ক আছে এরকম। যারা বাইরেকার পরীক্ষা দিবি, ম্যাথ ফিনিশ লিপস্টিক করে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, না হলে হবে না। অঙ্ক দিয়েছে অনেক বছর, কিন্তু আমাদের বোর্ডসে লাগে না, ওইরকম জায়গা থেকে কোশ্চেন দেয় না সাধারণত। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এই ছিল আজকের ক্লাস। এর পরের দিন নেক্সট ক্লাস, এরপর থেকে হবে পয়জনের অনুপাত থেকে হবে। পয়জনের অনুপাত থেকে আবার একটাই থিওরি আছে, বিশাল ইম্পর্টেন্স, এটা আসার চান্সেস তুমুল। আর পয়জনের অনুপাতের পরে আর একটা থিওরি আছে, যে এই যে পীড়নের দরুন বা এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের দরুন, এই পীড়ন বিকৃতির দরুন কৃতকার্য হবে তো, সেই কৃতকার্যের রাশিমালা। বিশাল ইম্পর্টেন্ট। চলো।